প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো এবং তোমরা অন্যদিকে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমাদের মাধ্যমিক কিন্তু আর বেশি দিন সময় নেই। অবশ্যই তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, যেই টার্গেট নিয়ে তোমরা এগোতে চাইছো, অবশ্যই দেখো মাধ্যমিক পরীক্ষায় 2025 এর জন্য আমি মাধ্যমিক ভূগোলে তোমাদের কিন্তু দেখো বিগত তোমাদের 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের সমস্ত সাজেশন আমি দিয়েছি। তবে তোমাদের দেখো এমসিকিউ এসিকিউ তোমাদের ধাপে ধাপে দিচ্ছি। আজকে এই মুহূর্তে তোমরা মোবাইলের সামনে দেখতে পাচ্ছ, ফেসবুক হোক আর ইউটিউব হোক, দেখো তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করছি তোমাদের যেই ভূগোল রয়েছে, সেই অর্থনৈতিক ভূগোল ভারতের সেই অর্থনৈতিক ভূগোলে দেখো 2 মার্কসের যেই কোয়েশ্চেনগুলো রয়েছে, সাজেশন উত্তর তোমাদের সম্মুখে তোমাদের চোখের সামনে আমি উত্তর সহ আমি নিয়ে এসেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু তোমরা জানো তোমাদের মাধ্যমিক কিন্তু আর বেশি দিন নেই হাতে, একদম সময় কম। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টার হোক আর ফাইনাল পরীক্ষা হোক, টার্গেট একটাই, ফাইনাল পরীক্ষা। তো দেখো ফাইনাল পরীক্ষার মধ্যে রয়েছে, পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে, তোমরা জানো বিভিন্ন ভাগগুলো রয়েছে। এখানে রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে, দেখো তোমাদের রয়েছে কৃষি রয়েছে, শিল্প রয়েছে, জনসংখ্যা রয়েছে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তো এটি তোমাদের এই বিষয়গুলো থেকে তোমাদের আজকে 2 মার্কসের উত্তর সহ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি নিয়ে আসলাম। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোয়েশ্চেন, খারিফ শস্য কাকে বলে? দেখো, যে সমস্ত শস্য বর্ষাকালে রোপণ করা হয় বা বর্ষাকালে চাষ করা হয়, তাকে কিন্তু খারিফ শস্য বলে। ঠিক আছে, তো মাথায় রাখবে এই ধরনের শস্য। দেখো একদম মে এবং জুলাই মাসে, তার মানে মে এবং জুলাই মাসে কিন্তু এই ধরনের শস্য বপন করা হয়, এবং সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কিন্তু এই ধরনের ফসল কিন্তু কাটা হয়। তার মানে খারিফ শস্যের প্রধান ফসল কিন্তু ধান, তারপরে রয়েছে দেখো জোয়ার, বাজরা, ভুট্টা, তুলো, আখ, এগুলো। ঠিক আছে, সয়াবিন, এগুলো কিন্তু খারিফ শস্য। ঠিক আছে। আর দেখো বিশেষ করে ধান কিন্তু মেইন। ঠিক আছে, ধান কিন্তু মেইন। আর রয়েছে পাট। ঠিক আছে, পাট। তো খারিফ শস্যের মেইন কিন্তু ধান আর পাট কিন্তু মেইন। এগুলো কিন্তু বিশেষ করে বর্ষার সময় চাষ করা হয়। আর জোয়ার, বাজরা, রাগি, এই জোয়ার বাজরা এগুলো কিন্তু শুষ্ক অঞ্চলে, বিশেষ করে শুষ্ক অঞ্চলে, মানে শুষ্ক ঋতুতে চাষ করা হয়। তো যে সমস্ত ফসল বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয়, তাকে খারিফ শস্য বলে। তো মাথায় রাখবে খারিফ শস্য। আরেকটি রয়েছে রবি শস্য। দেখো রবি শস্য কাকে বলে? যে সমস্ত শস্য শীতকালে চাষ করা হয়, তাকে কিন্তু রবি শস্য বলে। যেমন রয়েছে তোমাদের ডাল জাতীয়। ঠিক আছে, ডাল জাতীয় শস্য কিন্তু রবি শস্য। আর এই খারিফ শস্য এবং রবি শস্যের মাঝামাঝি সময় এক ধরনের শস্য চাষ করা হয়, যাকে কিন্তু জায়িদ শস্য বলে। জায়িদ শস্য বলে। ঠিক আছে, তোমরা জানো জায়িদ শস্য। তো সেই জায়িদ শস্য তোমাদের কিন্তু জানতে হবে, জায়িদ। ঠিক আছে, অর্থাৎ খারিফ শস্য এবং রবি শস্যের মাঝামাঝি সময় যে শস্য চাষ করা হয়, তাকে জায়িদ শস্য বলে। যেমন কুমড়ো, তারপরে শসা, ক্ষীর, এগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু জায়িদ শস্য। তরমুজ, এগুলো কিন্তু জায়িদ শস্য। তো চলো আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো রয়েছে সেকেন্ড কোশ্চেন, টিকা রাখো। বাগিচা কৃষি কাকে বলে? দেখো, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে প্রচুর মূলধন, তারপরে শ্রমিক, উন্নত পরিকাঠামো ও দক্ষ পরিচালনার ব্যবস্থার সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে যে রপ্তানি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে ওঠে, তাকে বাগিচা কৃষি বা প্ল্যান্টেশন ফার্মিং বলে। দেখো অধিকাংশ বাগিচা কৃষি মালিক একটি মাত্র ফসলের চাষ করে। ঠিক আছে, মানে অধিকাংশ বাগিচা কৃষি কিন্তু মালিকাধীন। ঠিক আছে, এই একটি মাত্র কিন্তু এখানে কিন্তু ফসল চাষ করে। যেমন চা চাষ করলে চা, কফি, রবার, কোকো, আনারস। ঠিক আছে, একটি মাত্র বিশেষ করে ফসল কিন্তু চাষ করে। সেল কাকে বলে? দেখো, সেল স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, সেলের ফুল ফর্ম স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। দেখো এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় কি, ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের উন্নতিকল্পে ভারত সরকার কিন্তু 1973 সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা গঠন করে। আর অধীনস্থ কারখানাগুলোর মধ্যে রয়েছে, দেখো বর্তমানে জামশেদপুর ছাড়া সরকারের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা সেল। ঠিক আছে, এটি কিন্তু মাথা রাখবে ভিলাই, বোকারো, রাউরকেলা, দুর্গাপুর, বার্নপুর, কুলটি, সালেম, বিশাখাপত্তনম, বিজয়নগর, ভদ্রাবতী, এগুলো কিন্তু দেখো মহারাষ্ট্রের ইলেকট্রো স্মেল্ট দেখো লিমিটেড। এগুলো কিন্তু দেখো মাথায় রাখবে সম্পূর্ণ কিন্তু এগুলো কিন্তু সেল। ঠিক আছে, সেলের অধীনে। তো কার্যকলাপ, দেখো কার্যালয়, হেডকোয়ার্টার, সেলের হেডকোয়ার্টার কিন্তু নতুন দিল্লি। ঠিক আছে,
এরপরে রয়েছে তোমাদের পরে কোশ্চেন 4-এ ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো অনুসারী শিল্প কাকে বলে। দেখো কোনো প্রধান শিল্প বা বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে তার আশেপাশে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে সেই ধরনের শিল্পকে বলা হয় অনুসারী শিল্প। ওকে, তার মানে ধরো আমাদের পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে উঠেছে, সেই ধরনের শিল্পগুলো কিন্তু অনুসারী শিল্প। তার মানে পেট্রোকেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে, সেগুলো হলো কিন্তু ছোট ছোট শিল্প হলো অনুসারী শিল্প। প্রধান শিল্পকে কেন্দ্র করে যে সমস্ত শিল্প গড়ে ওঠে সেটি হলো অনুসারী শিল্প। বাণিজ্যিক বা অর্থকারী ফসল কাকে বলে। তার মানে বাণিজ্যিক ফসল কিংবা অর্থকারী ফসল কাকে বলে একই। দেখো যেসব বাণিজ্যিক যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলিকে বাণিজ্যিক কৃষি বা বাণিজ্যিক ফসল বা অর্থনৈতিক ফসল বলা হয়। যেমন বাণিজ্যিক ফসলের উদাহরণস্বরূপ বলতে গেলে তুলো, তারপরে রয়েছে আখ, পাট, চা, কফি, তামাক, তারপরে তৈলবীজ, সয়াবিন, আনারস, এক্সেট্রা এক্সেট্রা। এরপরে রয়েছে খুবই ট্রিপল স্টার গুরুত্বপূর্ণ কোশ্চেন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে। দেখো যে কৃষি ব্যবস্থায় কৃষক তার নিজের এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য যে ফসল উৎপন্ন করে বা যে শস্য চাষ করে তাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। এই ধরনের কৃষিকার্য কিন্তু বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তবে জাপানেও কিন্তু জীবিকা সত্তাভিত্তিক কৃষি দেখা যায়। তবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি আর প্রগার কৃষি অনেকটা সেম। তো জীবিকা সত্তাভিত্তিক কৃষি দেখো বৈশিষ্ট্য। ফার্স্ট বৈশিষ্ট্য, জীবিকা সত্তাভিত্তিক কৃষি ছোট এবং বিক্ষিপ্ত জমিতে খাদ্যের চাহিদা মেটাতে ফসল উৎপাদন করা হয়। তার মানে জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে কিন্তু জমির পরিমাণ খণ্ডীকরণ থাকে, ছোট ছোট জমি থাকে, ছোট ছোট জোত থাকে। জমি কথার মানে ছোট ছোট জোত বা জমি যেগুলো রয়েছে সেগুলো খণ্ডীকরণ, ঠিক আছে, জোতগুলো খণ্ডীকরণ। এরপরে রয়েছে দেখো 2-এ, এই কৃষি ব্যবস্থায় অতি প্রাচীন প্রথায় বানানটি ভুল হয়েছে, গরু। দেখো গরু, মহিষ প্রভৃতি পশু, তারপর লাঙল, গাইতে, কাস্তে, কোদাল এগুলো ব্যবহার করে কিন্তু এই ধরনের ফসল উৎপন্ন করে। এরপরে 3-এ রয়েছে, দেখো 3-এ রয়েছে এই কৃষি ব্যবস্থায় উৎপাদিত শস্য হলো জোয়ার, বাজরা, ভুট্টা, ধান, বুনো আলু এগুলো, ঠিক আছে। তো এরপরে 4-এ রয়েছে দেখো জীবিকা সত্তাভিত্তিক কৃষি স্থানীয় ঋতুর উপর নির্ভর করে, মানে মৌসুমী বৃষ্টির উপরে কিন্তু এই ধরনের কৃষিকার্য বিশেষ করে নির্ভরশীল। তবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলে দিচ্ছি, তোমাদের মাধ্যমিকে তোমরা যারা 2025 সালে 2025 সালে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ পাচ্ছ, প্রত্যেকটি অধ্যায় থেকে এসিকিউ পাচ্ছ, প্রত্যেকটি অধ্যায় থেকে ট্রু ফলস মানে শুদ্ধ অশুদ্ধ পাচ্ছ, 2 নম্বরের উত্তর পাচ্ছ, 3 নম্বরের উত্তর পাচ্ছ এবং তোমরা 5 নম্বরের উত্তর পাচ্ছ। টোটাল একটা পিডিএফ এর মধ্যেই কিন্তু পাবে। একটা পিডিএফ এর ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই এই পিডিএফ তোমরা পাবে, তোমাদের মোবাইলে বলো তোমরা জেরক্স করে নিতে পারবে। এই পিডিএফ দেখে পড়লে আশা করি কোনো প্রবলেম হবে না। সঙ্গে তোমাদের আমি দিয়ে দেবো 10 নম্বরে যে ম্যাপ পয়েন্টিং থাকে সেই ম্যাপ পয়েন্টিং। তবে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিও কেন টোটাল তোমাদের মাধ্যমিক ভূগোলের A to Z টোটাল প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা পিডিএফ পেতে গেলে কিন্তু অবশ্যই 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তো বুঝতেই পারছো এই পিডিএফ কিন্তু তৈরি করতে অনেকটা টাইম লেগেছে। আর কিছুটা দেখো তোমরা এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই 135 পে করতে হবে, ঠিক আছে, 135 টাকা তোমাদের কিন্তু পে করতে হবে। তাহলে তোমরা সম্পূর্ণ তোমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। মিলেট কাকে বলে। দেখো মিলেট আর শুষ্ক প্রায় মরু অঞ্চলে বৃষ্টিপাত 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত স্থানে যেখানে জোয়ার, বাজরা, রাগি, কুটকি তারপরে এই ধরনের নিকৃষ্ট যে ধরনের দানার শস্য চাষ করা হয় তাকে কিন্তু মিলেট বলা হয়। মিলেট কিন্তু শুষ্ক অঞ্চলে চাষ করা হয়, শুষ্ক ঋতুতে হয়। তবে এই মিলেট কিন্তু আমরা জানি একসময় পশু খাদ্যের জন্য ব্যবহার করা হতো। বর্তমানে কিন্তু এই ধরনের খাদ্য প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং বিদেশেও কিন্তু এর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই মিলেট। এরপরে রয়েছে দেখো বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, ট্রিপল স্টার। দেখো বিশুদ্ধ কাঁচামাল কি, যে সমস্ত কাঁচামালকে বা যে সমস্ত দ্রব্যকে শিল্পজাত দ্রব্যে
দ্রব্যে পরিণত করলেও সমপরিমাণ দ্রব্য থেকে সমপরিমাণ বস্তু বা পদার্থ উৎপন্ন করা হয়, অর্থাৎ কোনো হ্রাস বৃদ্ধি হয় না, তাকে বলা হয় কিন্তু বিশুদ্ধ কাঁচামাল। অর্থাৎ দেখেন আমি লিখে দিয়েছি, যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পরেও শিল্পজাত দ্রব্যের ওজন শিল্পজাত দ্রব্যের ওজন বিশেষ কমে না, তাদের বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলা হয়। যেমন তুলো, পশম, পাট, মধু, এগুলো কি বলতো সমপরিমাণ দ্রব্য থেকে সমপরিমাণে মানে বস্তু উৎপাদন করতে পারবে, কোনো হ্রাস বৃদ্ধি হবে না। তো এই ধরনের শিল্পকে কিন্তু আবার অস্থানীয় শিল্প বা ফুড লস ইন্ডাস্ট্রিও বলা হয়। ঠিক আছে, এই ধরনের শিল্পকে আবার শিকড় আলগা শিল্পও বলা হয়। ওকে, এরপরে রয়েছে তোমাদের ধাপ চাষ। ধাপ চাষ রয়েছে। দেখো ধাপ চাষের গুরুত্ব কি, দেখো বলে দিচ্ছি গুরুত্ব। ধাপ চাষ, আমরা একটা কথা মাথায় রাখবে, ধাপ চাষ ধরো পার্বত্য অঞ্চলে, এটি পার্বত্য অঞ্চল, তোমরা জানো পার্বত্য অঞ্চলে কিভাবে চাষ করে, তোমরা যারা পার্বত্য অঞ্চলে গেছো তোমরা কিন্তু বুঝতে পারবে। এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলে কিন্তু ধাপ কেটে কেটে, ঠিক আছে, ধাপ কেটে কেটে এইসব জায়গায় চাষ করা হয়। কেন চাষ করা হয় বলতো, এর গুরুত্ব কি, এর উদ্দেশ্য কি? এর গুরুত্ব বা উদ্দেশ্য হলো, দেখো খাড়া ঢাল, আমরা জানি পার্বত্য অঞ্চলে ঢাল খাড়া। তো এই পার্বত্য অঞ্চলে একদিকে জলগুলো গড়িয়ে কিন্তু নিচ দিকে চলে যায়। ঠিক আছে, জল কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নেই। তাই তাই কি হয় বলতো, জলকে সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু এই পার্বত্য অঞ্চলে ধাপ চাষ করা হয়। আর সেকেন্ডলি, তোমাদের এই পার্বত্য অঞ্চলে যে ধাপ চাষ করা হয়, পার্বত্য অঞ্চলে দেখো মৃত্তিকা ক্ষয়, মেন কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য, কোথায় আছে, এই যে মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য কিন্তু পার্বত্য অঞ্চলে ধাপ চাষ করা হয়। তবে মাথায় রাখবে, আবার বন্যা নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে। আবার পার্বত্য অঞ্চলের ঢাল কিন্তু খাড়া, এই খাড়া ঢালে কিন্তু কোনো চাষবাস করা হয় না, তাই ধাপ কেটে কেটে কিন্তু এই পার্বত্য অঞ্চলে চাষ করা হয় এবং জীবিকা নির্বাহ করা হয়। এরপরে রয়েছে বাণিজ্যিক বাণিজ্যিক ফসল কি, দেখো তোমাদের বলেছিলাম, দেখো 5 নম্বরের কোশ্চেনটি কিন্তু সেম কোশ্চেন। এরপরে রয়েছে উদীয়মান শিল্প কাকে বলে। দেখো পেট্রোলিয়াম, পেট্রোল গ্যাস যেগুলো রয়েছে আর কি, পেট্রোল গ্যাস এই ধরনের যে সমস্ত খনিজ পদার্থগুলো রয়েছে, সেগুলোর বর্তমান এবং ভবিষ্যৎ বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল রয়েছে। এই এই যে এই সমস্ত পেট্রোকেমিক্যাল থেকে কি করা হয় বলতো, পেট্রোকেমিক্যাল থেকে বর্তমানে 500 রকমের উপরে জিনিস তৈরি করা হয়। তাই এর ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল রয়েছে। তাই পেট্রোকেমিক্যাল শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। ঠিক আছে, তো পেট্রোকেমিক্যাল শিল্প, দেখো এই পেট্রোল থেকে, তারপরে গ্যাস থেকে, মানে কি বলবো, এই পেট্রোলিয়াম শিল্প থেকে বর্তমানে 500 রকমের উপরে জিনিস তৈরি করা হয়। তাই পেট্রোকেমিক্যাল শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল রয়েছে। তাই পেট্রোকেমিক্যাল শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। 12, দেখো কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা হয়, বিশ্লেষণ করা হয়, তথ্যের আদান প্রদান করা হয়। এখানে আদান প্রদান কথাটাও তোমরা লিখবে, তথ্যের আদান প্রদান করা হয়, পরিমার্জন নির্ণয় করা হয়, বিশ্লেষণ এবং ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করা হয়, তাকে তথ্য প্রযুক্তি শিল্প বা সেই শিল্পকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। নগরায়ন কাকে বলে, দেখো নগরায়ন কাকে বলে, কোনো গ্রাম বা তোমরা বলতে পারো বিশেষ করে কোনো শহর ধীরে ধীরে বৃদ্ধি পেতে 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 যখন বড় আকারে নগরে পরিণত হয়, তখন তাকে নগরায়ন বলে। এটি কিন্তু আমার ভাষা। কোনো শহর বা নগর ধীরে ধীরে বৃদ্ধি পেতে 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 যখন বড় আকারে নগরে পরিণত হয়, তখন তাকে নগরায়ন বলে। দেখো ধরো এটি তোমাদের নগর, ঠিক আছে, এটা ধরো তোমাদের তোমাদের বহরমপুর ধরো তোমাদের শহর। ঠিক আছে, তোমাদের যাদের বহরমপুর বাড়ি, আমরা তো থাকি ধরো কলকাতার দিকে, আর তোমরা থাকো যারা শিলিগুড়ি বা মালদার কাছাকাছি ধরো রয়েছে তোমাদের মুর্শিদাবাদ বা বহরমপুর। ঠিক আছে, তো এই যে ধরো বহরমপুর শহর বলো বা বর্ধমান শহর বলো বা মেদিনীপুর শহর বলো বা শিলিগুড়ি শহর বলো, দেখো এই শহর যখন ধীরে ধীরে কি করবে, চারিদিকে আয়তনে বাড়বে মানে কি, আয়তনে বাড়বে কথার মানে, দেখো লোক সংখ্যা বাড়বে, বিভিন্ন সুযোগ সুবিধা বাড়বে। ঠিক আছে, বিভিন্ন পরিবহন যোগাযোগ ব্যবস্থা বাড়বে, শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে। ঠিক আছে, এই যে কোনো শহর বা নগর ধীরে ধীরে যখন আয়তনে বাড়বে এবং বড় আকারে নগরে পরিণত হবে, তখন তাকে কিন্তু নগরায়ন বলে। আমি লিখে দিয়েছি, দেখো নগরায়ন হলো নগর সৃষ্টির একটি প্রক্রিয়া। প্রকৃতপক্ষে পৌর বসতির আয়তন, দেখো আয়তন, এই যে আয়তন,
জনসংখ্যার বৃদ্ধির এক বিশেষ প্রক্রিয়া হলো নগরায়ন। সমাজ বিজ্ঞানীদের ভাষায়, মানে যে সমস্ত সমাজ বিজ্ঞানী রয়েছে তাদের ভাষায় হলো নগরায়ন হলো এক প্রকার সামাজিক প্রক্রিয়া যার দ্বারা মানুষ শহর বা নগরে বসতি স্থাপন করে। ঠিক আছে, আর আমার ভাষায় কোনো শহর বা নগর ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে যখন বড় আকারে নগরে পরিণত হয়, হ্যাঁ, আয়তনে এবং জনসংখ্যার দিক দিয়ে বড় আকারে নগরে পরিণত হয়, তখন তাকে নগরায়ন বলে। ঠিক আছে, তোমরা অনেকে ভাবতে পারো স্যার আমি পৌরপুঞ্জ বা পৌরপিণ্ড বলেছি বা নগরপুঞ্জ বলেছি, তা নয়। হ্যাঁ, কোনো নগর বা শহর বৃদ্ধি পেতে পেতে বড় আকারে নগরে পরিণত হয়, তখন তাকে নগরায়ন বলে। ঠিক আছে, যেমন কোনো শহর, এই যে শহর মুর্শিদাবাদ বা বহরমপুর বা দুর্গাপুর কিংবা তোমাদের রয়েছে বর্ধমান শহর, এই বর্ধমান শহর যখন আয়তনে পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে গ্রাস করে ফেলবে, মানে বড় আকারে পরিণত হবে, তখন তাকে বলা হয় নগরায়ন। তো নগরায়নের কিন্তু অনেক অসুবিধা রয়েছে। নগরায়ন তো বললাম অনেক অসুবিধা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই সেগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে। জনবিস্ফোরণ কাকে বলে? জনবিস্ফোরণ, দেখো কোনো শহর মানে সরি দেখো কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির হারকে জনবিস্ফোরণ বলে। আবার বলছি, কোনো দেশ বা কোনো অঞ্চলের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির হারকেই জনবিস্ফোরণ বলে। তবে মাথায় রাখবে, জনবিস্ফোরণ দেখো কোনো দেশের বা জনসংখ্যার জন্মহার বেশি হবে, মৃত্যুর হার কম হবে এবং প্রজনন ক্ষমতা বেশি হবে, বিদেশ থেকে পরিব্রাজন ঘটবে, মানে আগমন ঘটবে, তখন এর ফলে কোনো দেশের জনসংখ্যা আকস্মিকভাবে বেড়ে যাবে। ঠিক আছে, তখন তাকে কিন্তু জনবিস্ফোরণ বলে। ওকে, যেমন ভারত, বাংলাদেশ, চীন, এই সমস্ত দেশে কিন্তু, পাকিস্তান, এই সমস্ত দেশে কিন্তু জনবিস্ফোরণ দেখা যায়, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে। মহানগর কাকে বলে? দেখো মহানগর কোনো কোনো শহরের লোক সংখ্যা যখন 10 লক্ষের বেশি হয় কিংবা 50 লক্ষের কম হয়, তখন তাকে কিন্তু মহানগর বলে। মেট্রোপলিস, বোঝা গেল? মেট্রোপলিস কাকে বলে? কোনো শহরের বা নগরের লোক সংখ্যা যখন 10 লক্ষের বেশি হবে এবং 50 লক্ষের কম হবে, তখন তাকে কিন্তু বলা হয় মহানগর। দেখো আমাদের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতবর্ষে মহানগরের সংখ্যা কিন্তু 53টি। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের, তার মধ্যে রয়েছে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এই 4টি হলো ভারতের বিশেষ করে প্রথম শ্রেণীর মহানগর। এরপরে রয়েছে দেখো ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? দেখো ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ দেখো ব্রুনল্যান্ড কমিশনের দেওয়া সংজ্ঞা অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর জন্য সরি দেখো ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। আর দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে। এই সাস্টেনেবল কথাটি প্রথম ব্যবহার করে কিন্তু দেখো এভা বেলফোর। তো দেখো আমি বলতে পারি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা বহুতা উন্নয়ন কাকে বলে। আমি বলে দিয়েছি, দেখো বর্তমান চাহিদা পূরণ করে ভবিষ্যতের কথা চিন্তা করে ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য এবং বর্তমান চাহিদা পূরণ করে যে উন্নয়ন করা হয় তাকে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে। এরপরে রয়েছে দেখো সোনালী চতুর্ভুজ কাকে বলে। দেখো সোনালী চতুর্ভুজ তার মানে মাথায় রাখবে ভারতের যে 4টি প্রধান মেট্রোপলিটন শহর রয়েছে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই 4টি প্রধান মহানগরকে 4 লেন দ্বারা ঠিক আছে, যে 4 লেন সড়ক পথ দ্বারা যুক্ত করেছে তাকে কিন্তু সোনালী চতুর্ভুজ বলে। ওকে, তো বোঝাই গেল। এরপরে এর গুরুত্ব কিন্তু রয়েছে, তোমরা জানো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এরপরে রয়েছে দেখো বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে। দেখো যে কোনো বন্দরের পশ্চাৎভূমি থাকবে, তার মানে কোনো বন্দরের মাধ্যমে বা কোনো দেশের বন্দরের মাধ্যমে বিদেশ থেকে মালপত্র আমদানি করে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন রাজ্যে ডিস্ট্রিবিউট বা বন্টন করবে। আবার কি করবে বলতো, ওই কোনো দেশের বা ওই রাজ্যের বা বিভিন্ন রাজ্যের মালপত্র ওই বন্দরের মাধ্যমে বিভিন্ন দেশে রপ্তানি করবে। অর্থাৎ যে বন্দরের মাধ্যমে বিদেশ থেকে মালপত্র আমদানি করবে এবং দেশ থেকে বিদেশে মালপত্র রপ্তানি করবে, যে জায়গা দিয়ে, যেই বন্দর দিয়ে, তাকেই বলা হয় বন্দরের পশ্চাৎভূমি।
ঠিক আছে, দেখে নাও তোমরা কোনো দেশের যে সমস্ত অঞ্চলে রপ্তানিযোগ্য মালপত্র কোনো বন্দরের মাধ্যমে বিদেশে পাঠানো হবে এবং ওই বন্দরের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা মালপত্র যে সমস্ত অঞ্চলে পাঠানো হবে সেই সমস্ত এই অঞ্চলকে এই কথাটি বলবে ওই বন্দরের পশ্চাৎভূমি বলে। যেমন প্রত্যেকটি বন্দরকে বলা হয় তার পশ্চাৎভূমির দ্বার মানে দরজা, দ্বার মানে দরজা। দেখো এখানে উদাহরণ সহ দিয়েছি। উত্তর দক্ষিণ করিডোর কাকে বলে? দেখো উত্তর দক্ষিণ করিডোর কাকে বলে তোমরা জানো। ভারতের ভারতের মানচিত্রের ক্ষেত্রে মানচিত্রের ক্ষেত্রে তোমাদের একটা নিশ্চয়ই কনসেপ্ট আছে, ঠিক আছে? সেই কনসেপ্টটি আমি বলে দিচ্ছি। দেখো যাদের কনসেপ্ট নেই অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ার ম্যাপ সম্পর্কে জানতে হবে, না হলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার সময় প্রবলেম ফেস করবে। দেখো এখানে রয়েছে, ধরো এখানে রয়েছে উত্তর জম্মু কাশ্মীর উত্তর, এখানে তামিলনাড়ু রয়েছে কন্যাকুমারিকা। তার মানে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে একদম একদম তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত 4,000 কিলোমিটার দীর্ঘ রাস্তা কিন্তু সংযুক্ত করেছে, ঠিক আছে? তো একে কিন্তু বলা হয় উত্তর দক্ষিণ করিডর, ঠিক আছে? এরপরে তোমাদের দেখে নাও ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। দেখো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প যে ইঞ্জিনিয়ারিং শিল্পে বৃহদায়তন ও ভারী অথবা জটিল যন্ত্রপাতি তৈরি করা হয় তাকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। যেমন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পগুলোর মধ্যে রয়েছে, দেখো রয়েছে কৃষি, খনিজ আর শিল্প অর্থাৎ মোটর গাড়ি, জেনারেটর, রেল ইঞ্জিন। এগুলো হলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ। তো দেখো ইঞ্জিনিয়ারিং শিল্পকে 3 ভাগে ভাগ করা যায়। তোমরা কিন্তু বইতে তোমরা দুই ভাগে পাবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্পকে 3 ভাগে ভাগ করা যায়: ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, মাঝারি ইঞ্জিনিয়ারিং শিল্প, ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প। তো ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প কি বলতো? ইলেকট্রিক, পাখা, ফ্যান, লাইট যেগুলো রয়েছে, ঘড়ি, এগুলো হলো ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প। তো দেখো এরপরে তোমাদের কিন্তু টোটাল আমি কিন্তু এখানে দিয়েছি তোমাদের মোটামুটি 20টি কিন্তু দেখো এই ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে বা অর্থনৈতিক পরিবেশ থেকে দিয়েছি। তো অবশ্যই তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু পিডিএফ পেতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই 7890404016 এই নাম্বারে কিন্তু তোমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে। আর এখান থেকে তোমরা পাবে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ পিডিএফ পাবে। শর্ট কোশ্চেন বলো, এমসিকিউ, এসিকিউ, সত্য মিথ্যে বলো, টোটাল পাচ্ছ তোমরা কিন্তু এই পিডিএফ এর মধ্যে। তবে অবশ্যই তোমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর কেউ যদি আমার ফেসবুক পেজ ফলো না করো অবশ্যই তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে ফেসবুক পেজ ফলো করে দিও। আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তার কারণ তোমাদের প্রবলেমগুলো জানলে তবেই আমি তোমাদের কিন্তু প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো। ধন্যবাদ তোমাদের সবাইকে। বেস্ট অফ লাক 2025। থ্যাংক ইউ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীরা, সেই সঙ্গে ত্রিপুরা, অসম, তোমার যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের ওয়েলকাম। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। থ্যাংকস।